অন্ধ বাবার চোখের আলো ফেরাতে নূপুর আজ পা বাড়ালো ভয়ঙ্কর অরণ্যে। সে জানত না তার পরম শ্রদ্ধেয় কাকা তাকে বলির পাঠা করে পাঠিয়েছে এক ভয়ঙ্কর মরণ ফাঁদে। অন্ধকারের বুক চিরে এক আত্মা যখন পৈশাচিক সত্যিটা ফাঁস করল, সে দেখে বাড়িতে তার অসহায় অন্ধ বাবার ওপর চলছে অমানুষিক অত্যাচার। নূপুরের রক্তে তখন জেগে উঠল প্রতিশোধের আগুন। নূপুর কি পারবে সময় মতো ফিরে এসে তার বাবাকে বাঁচাতে? বেঈমান কাকা কাকিমার জন্য কি ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে? আর সেই অলৌকিক আত্মা কি সত্যিই ফিরিয়ে দেবে বাবার চোখের দৃষ্টি? রক্তের সম্পর্কের আড়ালে লুকানো এই বীভৎস বেঈমানির শেষ পরিণতি দেখতে গল্পের শেষ পর্যন্ত চোখ রাখুন। অবিশ্বাস্য এক মোড় আপনার জন্য অপেক্ষা করছে। এই গল্পের সকল চরিত্র ও ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তব কোনো ব্যক্তি, স্থান বা ঘটনার সাথে এর মিল থাকলে তা নিতান্তই কাকতালীয়। অলৌকিক ঘটনাবলী শুধুমাত্র বিনোদনের স্বার্থে ব্যবহৃত হয়েছে। আজকের পর থেকে এই নরক যন্ত্রণার অবসান হবে। এই অন্ধ স্বামী আর মেয়েটাকে নিয়ে আমি আমার জীবনটা আর মরুভূমি করতে পারবো না। লোকে কি বলবে সেই ভয় আমার আর নেই। সামনেই আমার নতুন দিগন্ত, সেখানে আমি রানীর মতো থাকব। কিন্তু তার একটাই কঠিন শর্ত, আমায় একাই যেতে হবে। নিজের সুখের জন্য আজ এই দুটো বোঝা আমি আস্তা করে ফেলে যাচ্ছি। বিন্দু অন্ধকার ঘরের দিকে শেষবার তাকিয়ে নিস্তব্ধে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর ছোট্ট নূপুর খিদের জ্বালায় চিৎকার শুরু করল। সেই চিৎকারে ঘুম ভেঙে গেল দৃষ্টিহীন হরিশের। সে হাতড়ে হাতড়ে বিছানায় তার স্ত্রীকে খোঁজে। ওগো, শুনছো নূপুরের মা? খুকিটা কেন এমন করে কাঁদছে? ওকে একটু কোলে নাও না। কি গো, কথা বলছো না কেন? তুমি কি ঘরে আছো? হরিশের আর্তনাদ শুনে পাশের ঘর থেকে তার ছোট ভাই গণেশ আর তার স্ত্রী শান্তি হন্তদন্ত হয়ে ছুটে আসে। কি হয়েছে বড়দা? এত রাতে এমন চিৎকার করছো কেন? নূপুর কেন এভাবে বুক ফাটানো কান্না কাচ্ছে? সব ঠিক আছে তো? ভাই গণেশ, দেখ তো তোর বৌদি কোথায় গেল। সেই কখন থেকে মেয়েটা কাঁদছে, বিন্দু কোনো সাড়া শব্দ দিচ্ছে না। গণেশ আলো জ্বালিয়ে পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কোথাও বিন্দুকে পাওয়া গেল না। গণেশ দেখল আলমারি খোলা, কাপড় চোপড় উধাও। সে গম্ভীর মুখে ফিরে আসে। বড়দা, বৌদি নেই। ঘরের জিনিসপত্র আর কাপড়ও সাথে নিয়ে গেছে। মনে হচ্ছে সে আমাদের সবাইকে ফেলে নিজের সুখ খুঁজতে চিরতরে পালিয়ে গেছে। পরের দিন সকাল, ঘরের কোণে অসহায় হয়ে বসে আছে অন্ধ হরিশ। অঝরে কেঁদে যাচ্ছে, তার চোখের জল শুকোয় না। শান্তি এসে খবর দেয় যে পুরো গ্রাম খুঁজেও বিন্দুর কোনো চিহ্ন মেলেনি। মা হয়ে যে নিজের এইটুকু বাচ্চা মেয়েকে ফেলে যেতে পারে, সে আর কোনো দিন ফিরবে না। হায় ভগবান, একই সর্বনাশ হলো। আমি তো চোখে দেখতে পাই না। এই এক রত্তি বাচ্চাকে নিয়ে আমি কার দুয়ারে দাঁড়াবো? কেন তুমি এত বড় পরীক্ষা নিচ্ছ? বাচ্চাটার কি দোষ ছিল যে সে অনাথ হয়ে গেল? বড়দা, তুমি ভেঙে পড়লে চলবে না। ওই পাথরের মতো হৃদয়ের মানুষটা কোনোদিন তোমাকে আপন ভাবেনি। সব সময় তোমার অন্ধত্ব নিয়ে খোঁটা দিত। ওর চলে যাওয়া হয়তো আগে থেকে পরিকল্পনা ছিল। আপনি ভয় পাবেন না। আমি বেঁচে থাকতে নূপুর অনাথ হবে না। আমরাই ওর বাবা মা হব। শান্তি মাতৃস্নেহে ওকে বড় করবে। আপনি নতুন করে আর বিয়ের কথা একদম ভাববেন না। তোদের এই ঋণের বোঝা আমি কোনো দিন শোধ করতে পারবো না রে। আমি কথা দিচ্ছি, আর কোনো দিন বিয়ের নাম মুখে আনবো না। আজ থেকে আমার মেয়ের সব দায়িত্ব তোদের হাতে। নূপুর এখন 18 বছরের এক রূপবতী কন্যা। একদিন আড়ালে বসে গণেশ আর শান্তি কথা বলছে। শান্তি, দেখলে তো, আমরা যা চেয়েছিলাম ঠিক তাই হয়েছে।
বড়দা আমাদের এমন অন্ধের মতো বিশ্বাস করে যে আজ 18 বছর ধরে আমাদের অনুমতি ছাড়া একটি সিদ্ধান্তও নেয়নি। এখন এই বাবার 10 বিঘা জমি আর এই ভিটে বাড়ি সব আমার হাতের মুঠোয়। বড়দা তো চোখে দেখে না, শৈশাবুত কিছুই বোঝে না। আর নূপুর, ও তো আমাদের দেবতার মতো মানে। আমি ওকে এমনভাবে মগজ ধোলাই করেছি যে ওর কাছে আমার কথাই শেষ কথা। ও স্বপ্নেও ভাবতে পারবে না এই আদর যত্ন সবটাই ছিল ওই জমির লোভে। কিন্তু শান্তি, একটা সমস্যা আছে। নূপুর এখন যুবতী, কয়েকদিন পরেই ওর বিয়ে দিতে হবে। বিয়ে হয়ে গেলে যদি ওর শ্বশুরবাড়ির লোকেরা এই জমির ভাগ চায়, তবে তো আমাদের সব পরিকল্পনা জলে ভেসে যাবে। চিন্তা করবেন না, আমার মাথায় একটা বুদ্ধি আছে। এমনভাবে খেলবো যে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। এখন শুধু কয়েকটা দিনের অপেক্ষা। ওদের বিশ্বাসটা আগে পাথরের মতো শক্ত হতে দিন। কিছুদিন পরে নূপুর দেখল তার বাবা ঘরে বসে একা একা কাঁদছেন। বাবা, তুমি কাঁদছো কেন? শরীর কি বেশি খারাপ লাগছে? আমাকে বলো না বাবা। কি বলবো রে মা, আজ তোর পাষাণী মায়ের কথা খুব মনে পড়ছে। আমি অন্ধ বলে সে আমাকে ঘৃণা করে ফেলে গেল। আমার এই অভিশপ্ত জীবনের জন্য তুই তো মায়ের ছায়াটাও পেলি না। না বাবা, যে নারী একজন অসহায় মানুষকে বিপদে ফেলে নিজের সুখের জন্য পালাতে পারে, তাকে আমি কোনো দিন মা বলে মানব না। কাকা আর কাকিমা আমাকে নিজেদের মেয়ের চেয়েও বেশি ভালোবেসেছেন। আমার মনে কোনো আক্ষেপ নেই বাবা। সেটাই আমার একমাত্র সান্ত্বনা রে। গণেশ আর শান্তি না থাকলে হয়তো আমরা কবেই কুকুরের মতো পথে মরতাম। নূপুর কাকার ঘরের দিকে যায় কাকিমার সঙ্গে গল্প করতে, কিন্তু সেখানে তার মৃত্যুর ফাঁদ পাতা আছে, সেটা সে জানত না। গণেশ আর শান্তি আগে থেকেই একটি কাল্পনিক গল্প সাজিয়ে রেখেছিল। কি রে নূপুর, মুখটা এত বিষণ্ণ কেন? কাকা, বাবার কষ্ট আমি আর দেখতে পারছি না। এমন কোনো উপায় কি নেই যাতে আমার বাবা আবার চোখে দেখতে পায়? উপায় একটা আছে রে মা, কিন্তু সেটা বড্ড বিপজ্জনক। এখান থেকে বহু দূরে এক অভিশপ্ত বন আছে, নাম তার নীলকণ্ঠ পাহাড়ের অরণ্য। সেখানে এক জাদুকরী রক্তজবা গাছ আছে। সেই ফুলের রস যদি অমাবস্যার শেষ প্রহরে বাবার চোখে দেওয়া যায়, তবে দৃষ্টি ফিরে আসবেই। আমি এখনই যাব কাকা, আমি বাবার জন্য সব করতে পারি। শোনো মা, ওটা বড্ড ভয়ঙ্কর জায়গা। এই কথা যদি তোর বাবাকে জানাস, তবে কিন্তু সব জাদু নষ্ট হয়ে যাবে। তোকে নিঃশব্দে বেরোতে হবে। আমরা তোর বাবাকে সামলে রাখব। নূপুর তাদের ওপর অগাধ বিশ্বাস নিয়ে গভীর জঙ্গলের দিকে রওনা দিল। গণেশ আর শান্তি ঘরে বসে খুশিতে আটখানা। যাও মা নূপুর, যাও। নীলকণ্ঠ পাহাড়ের ওই খাদে একবার পড়লে আর কোনোদিন ফিরতে হবে না। তুই শেষ হলেই এই জমিদারি আমাদের। গভীর জঙ্গলে নূপুর পথ হারিয়ে ফেলেছে। কুয়াশা আর অজানা জানোয়ারের ডাকে তার বুক কাঁপছে। সেখানে এক বৃদ্ধকে একা বসে থাকতে দেখে সে এগিয়ে যায় রাস্তা জানতে। ঠাকুরদা, আমি নীলকণ্ঠ পাহাড়ের ওই জাদুকরী গাছের কাছে যেতে চাই। রাস্তাটা বলে দেবেন? সর্বনাশ! ওরে খুকি, ওখানে যাস না। ওখানে গেলে তোর প্রাণের মায়া ত্যাগ করতে হবে। যেখান থেকে এসেছিস ফিরে যা। কিন্তু নূপুর নাছোড়বান্দা। সে তার বাবার জীবনের কথা বলে অনুনয় বিনয় করে। বৃদ্ধের দয়া হল, সে তাকে একটি সরু পথ দেখিয়ে দিল। কিছু দূর যাওয়ার পর নূপুর দেখে একটি ছোট হরিণ ছানা কাদার গর্তে আটকে আর্তনাদ করছে। সে তার কাছে যায়। নূপুর অবাক হয়ে শোনে হরিণ ছানাটি মানুষের গলায় বলছে, আমায় বাঁচাও, আমি বড় তৃষ্ণার্ত এবং মহা বিপদে পড়েছি।
নূপুর জানত বনের পশু পাখি কথা বললে বিপদ হতে পারে, তবুও সে নিজের সাথে নেওয়া জল বের করে তাকে পান করায়। জল খাওয়ার সাথে সাথে এক তীব্র আলোকছটা নির্গত হয় এবং হরিণটি এক শুভ আত্মায় পরিণত হয়। তার নাম বিনাপানি। নূপুর, আমি এক শুভ শক্তি। এক তান্ত্রিকের অভিশাপে এই বনে বন্দী হয়েছিলাম। আজ তোমার নিঃস্বার্থ দয়ায় আমি মুক্ত হলাম। তুমি যেখানে যাচ্ছ সেখানে কোনো জাদুকরি গাছ নেই। ওটা তোমার কাকা কাকিমার পাতা মরণ ফাঁদ। তারা তোমার সম্পত্তি হাতিয়ে নিতে তোমাকে মরতে পাঠিয়েছে। নূপুর বিশ্বাস করতে পারছিল না, কিন্তু বিনাপানি তাকে তার অলৌকিক আয়নার মাধ্যমে বাড়িতে কি ঘটছে তা দেখিয়ে দিল। নূপুর দেখল গণেশ তার অন্ধ বাবাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছে এবং বলছে যে নূপুর আর কোনোদিন ফিরবে না। রাগে এবং দুঃখে নূপুরের শরীর কাঁপতে থাকে। সে বিনাপানির সাহায্য চায়। বিনাপানি তাকে বলে, ভয় নেই, আমার শক্তি দিয়ে আমি তোমার বাবার দৃষ্টি ফিরিয়ে দেব এবং ওই পাপীদের শাস্তি দেব। বিনাপানির সাহায্যে নূপুর মুহূর্তের মধ্যে বাড়িতে পৌঁছায়। বাড়ির সামনে হরিশকে মাটিতে ফেলে মারধর করছিল গণেশ। নূপুর আর বিনাপানিকে দেখে তারা ভয়ে নীল হয়ে যায়। বিনাপানি তার হাত হরিশের চোখের ওপর রাখতেই হরিশ চোখ মেলে তাকায়। সে প্রথমবার তার মেয়ে নূপুরকে দেখতে পায়। গণেশ আর শান্তি তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চায়, কিন্তু হরিশ তাদের আর বিশ্বাস করেনি। সে তাদের গ্রাম থেকে নির্বাসিত করে। বিনাপানি আশীর্বাদ দিয়ে শূন্যে মিলিয়ে যায়। আজ আমি শুধু চোখের আলো ফিরে পাইনি রে মা, মানুষের মুখোশ চেনার আলোও পেয়েছি। আজ থেকে আমাদের নতুন জীবন শুরু।